দর্শক, আমরা আবার অনুষ্ঠানে ফেরত এলাম। এবছরের বিশ্ব নারী দিবসের প্রতিপাদ্য বিষয় হলো ইনভেস্টিং ইন উইমেন অ্যান্ড গার্ল চাইল্ড, নারী এবং মেয়ে শিশুর প্রতি বিনিয়োগ। বিনিয়োগ শব্দটি নানাভাবে ব্যাখ্যা করা যেতে পারে। আমরা আমাদের স্টুডিওতে আজকে যে দর্শক আমাদের সাথে যে অতিথি আছেন দর্শক, তাদেরকে একটু প্রশ্ন করব। মাহমুদ আপা, আপনি কি মনে করছেন এই বিনিয়োগ শব্দটা বলতে আসলে কি বোঝানো হয়েছে, বা আপনার কাছে বিনিয়োগ শব্দটা কি? মূলত একটু আগেই আমরা আলোচনা করছিলাম বিশেষভাবে নারী ও কন্যা শিশুর উপর বিনিয়োগ করা, অর্থাৎ যারা অনেক দিন ধরে ডিপ্রাইভড হচ্ছে তাদের উপরে, যারা ঠিক সমান ভাগ পাচ্ছে না তাদের উপরে তোমরা বিনিয়োগ করো। অর্থাৎ তাদের যতটা প্রয়োজন তাদেরকে প্রতিষ্ঠিত করতে হলে, তাদের যে অধিকার আছে সেটা সংরক্ষণ করতে হলে তাদের যা দরকার, যতটুকু সম্পদ এবং সম্পত্তির অধিকার তাদের দরকার, অংশ দরকার, সেটা দাও। এবার কিন্তু একই সাথে প্রতি বছর যে জাতিসংঘের কমিশন অন দ্য স্ট্যাটাস অফ উইমেনের একটা সেশন হয়, এবং এই বছর কিন্তু সেখানেও ছিল জেন্ডার বাজেটিং। অর্থাৎ প্রতিটি রাষ্ট্র যখন তার বাজেট করবে সেই বাজেটে নারীর জন্য হিস্সা থাকতে হবে। অর্থাৎ এখানে জেন্ডার বলতে আমরা বলছি নারী পুরুষ উভয়ের কথা চিন্তা করে করতে হবে। যেমন আমরা দেখেছি একেবারে প্রাচীন অনেক বছর ধরে বাজেট করার কথা বলি আমরা, বা উন্নয়ন প্রক্রিয়ায় বলি, বা আমরা যখন পরিকল্পনা বলি, শুধুমাত্র কিন্তু পুরুষের নিডটাকে, পুরুষকে সামনে রেখে করা হয়েছে। কারণ নারী বেশিরভাগ তারা ইনভিজিবল ছিল, তারা ঠিক বাইরে আসে নাই, বা তাদের দেখা দৃশ্যমান ততটা ছিল না। কিন্তু ধীরে ধীরে দেখা গেছে যে নারীও কিন্তু একটি প্রতিযোগী এবং এজেন্ট এই উন্নয়ন প্রক্রিয়ায়। সেই জন্য নারীর বিষয়টি এখন আনতে হবে। সুতরাং আমি মনে করি তারাও কিন্তু একই রকমভাবে বলছে যে এই যে বাজেট প্রণয়ন, সেখানেও নারী পুরুষের কথা চিন্তা করে, তাদের কথা চিন্তা করে আনতে হবে, এককভাবে না। কাবির জ্ঞান, আপনি জানেন যে আমাদের সেই অর্থে জেন্ডার বাজেট বলতে কিছুই নেই। নারী যদি জেন্ডার বাজেট বলবো না, নারীর কোনো জায়গায় কিছু কিছু অংশ রাখা আছে। আমি মনে করি মুনা, খুব অবাক হয়ে আমি সেদিন দেখছিলাম আর কি, যে আমাদের দেশে শিক্ষার কথাটা যদি ধরি, সেক্ষেত্রে মানে প্রাথমিক একেবারে ক্লাস 1-এর যে সমস্ত ছেলেমেয়েরা যাচ্ছে, তো মেয়ে শিশু অনেক কম। ড্রপ আউট প্রথম বছরেই 5 গুণ বেশি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে। তারপরে আমি ইউনিভার্সিটি লেভেলে যখন এলাম, এটা মানে খুব অবিশ্বাস্য যে প্রাইভেট ইউনিভার্সিটি এবং সমস্ত পাবলিক ইউনিভার্সিটি মিলে মাত্র 22% স্টুডেন্ট হচ্ছে মেয়ে, এবং শিক্ষকতা যদি দেখি তাহলে মাত্র 15%। আর যদি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে দেখি, এটা খুবই স্ট্রাইকিং। আমি দেখলাম প্রতি 17 জন শিক্ষকের, মানে পুরুষ শিক্ষকের বিপরীতে 5 জন মেয়ে শিক্ষক। কাজে আমরা বুঝতে পারছি যে গ্যাপটা কতখানি গ্যাপ, কি পর্যায়ের গ্যাপ। কাজে একদম লেভেল 1 থেকে শুরু করে এখানে মেয়েদের শিক্ষার ক্ষেত্রে বিনিয়োগের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা রয়ে গেছে। আরেকটা জায়গা হচ্ছে স্বাস্থ্যের কথা বলেছিলাম। সেই স্বাস্থ্যের জায়গাটা আমরা দেখেছি যে নারীর স্বাস্থ্য খুবই উপেক্ষিত, এবং আমরা জানি বোধ হয় যে পৃথিবীতে মাতৃ মৃত্যুর হার যে কটা দেশে সবচাইতে বেশি, তার ভিতরে বাংলাদেশ একটা, প্রতি 1 লাখে 320 জন, যেটা খুবই হাই। এটার সাথে আমরা যদি একটু অ্যাডোলেসেন্ট মেয়েদের স্বাস্থ্যের কথা দেখি, তাহলে দেখব যে বিশেষ করে মধ্যবিত্ত পরিবারগুলোতে এই ব্যাপারে কোনো শিক্ষার কোনো সুযোগ নেই। এই সমস্ত জায়গায় বিনিয়োগ করতে হবে। তবে আমার সবচাইতে যেটা বড় মনে হয় সেটা হচ্ছে মানসিকতা পরিবর্তনের ক্ষেত্রে এবং অ্যাওয়ারনেস বিল্ডিংয়ের ক্ষেত্রে আমি আরেকটা জায়গা যোগ করতে চাই, সেটা হচ্ছে মানে এই শিক্ষাগুলো দেওয়ার ক্ষেত্রে এবং তথ্যকে ছড়িয়ে দেওয়া। ওই যে মানে আমার কি কি অধিকার আছে সেগুলো যেমন দেওয়া, এবং নতুন যে সমস্ত তথ্য দিয়ে মেয়েদেরকে আসলে সম্পন্ন করা সম্ভব সেই তথ্য আমি এই জায়গাগুলোতে। হ্যাঁ, কিশোরী স্বাস্থ্য, অ্যাডোলেসেন্ট হেলথ যেটা আপনি বললেন, সেই সূত্রে যাচ্ছি। কিশোরী স্বাস্থ্য যদি আমরা বলি, আপনি তাহলে মানে অনেকগুলো বিষয় যদি আমরা অন্তর্ভুক্ত করি, তার মধ্যে একটি বিষয় অবশ্যই রিপ্রোডাক্টিভ এবং সেক্সুয়াল হেলথ। মেয়েটিকে এবং ছেলেটিকে সমানভাবেই জানতে হবে তাদের শরীর, শারীরিক বিভিন্ন অনুভূতি এবং সেক্সুয়ালিটি, এই বিষয়গুলো। সেক্ষেত্রে ধর্মের কিন্তু সবসময় একটি বাধা থাকে। আপনি যদি এ বিষয়ে আমাদেরকে কিছু বলেন। আসলে ধর্মের বাধা নাই, এটা ধার্মিকের বাধা। খুব ভালো কথা বলেছেন। ঠিক ঠিক, আমি আই মাস্ট সে, কারণ আমি আই ডু নট ফাইন্ড এনি বাধা ইন ধর্ম। আমি পাইনি, বরং আমি পেয়েছি যে এই যে মেয়েদের প্রতি যে ডিসক্রিমিনেশন, এইটা
ধর্ম প্রতিহত করতে চায় এবং ধর্ম স্বীকার করে যে ডিসক্রিমিনেশন ইজ দেয়ার, বিকজ তারা বিভিন্নভাবে যেমন আমার একটা কথা মনে পড়েছে এইমাত্র যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে বনি ইসরায়েলদেরকে মুক্ত করে নিয়ে যখন আসলেন, তারও আগের কথা যে তিনি যখন ফেরাউন তাকে হত্যা করবে বলল তখন তিনি বেরিয়ে গেলেন দেশ থেকে। তো তিনি যেখানে গেলেন সেখানে শোয়েব আলাইহিস সালাম নামে আরেকজন নবী ছিলেন, সেই এলাকায় তিনি গেলেন। তিনি জানেন না যে উনি আছেন, তো উনি যে দেখেন যে একটা এই যে কূপ বা ইন্দারা, ওই যে পানির, সেখান থেকে পানি তুলতেছে লোকেরা, কিন্তু তিনটা মেয়ে তারা অথবা দুটো মেয়ে তারা দাঁড়িয়ে আছে, ওই যারা ওই যে ছেলেরা তারাই পানি নিয়ে নিচ্ছে, ওরা একেবারে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। তো মূসা আলাইহিস সালাম খুব প্রতিবাদী মানুষ ছিলেন, তো উনি যে বললেন যে হোয়াট, কি তোমরা এখানে কি করো? বলে যে আমরা পানি নেব, তো আমাদের আব্বা খুবই বৃদ্ধ, আমরা পানি নিতে এসেছি, মেয়ে আছে ওনার বেশ কয়েকটা। তো বলে যে তো নাও, বলে না আমরা ওরা না নেওয়া পর্যন্ত আমরা নিতে পারবো ওনাদের। তো উনি বলছে দেখি আমার কাছে দাও, তো দিয়ে নিয়ে উনি তাদেরকে ধাক্কায় সরাই টরাই দিয়ে যারা মেয়ে এদেরকে আগে দাও, তারপরে উনি পানি উঠাই দিলেন এবং তারপরে মেয়ে চলে গেল, মেয়ে দুটো চলে গেল। তো তার আব্বার কাছে এই স্টোরিটা বললো যে এত এত আর্লি তোমরা কি করে আসলা, বলে আজকে আমাদের এই ঘটনা ঘটেছে। তো অর্থাৎ জেন্ডার ইকুইটি খেয়াল করেন মুনা, শুধুমাত্র ইকুয়ালিটি না, ইকুইটির বিষয়টি এনেছেন ওখানে চলে আসছে। এবং তারপরে তিনি বললেন যে আচ্ছা তাহলে তোমরা যে চলে আসছো, তোমরা একটু সেই লোকটাকে কি আসতে বলেছিলা, তাকে কোনো থ্যাঙ্কস দিয়েছো? বললেন না, তা তো মনে নেই আমাদের। তাড়াতাড়ি যাও। তারপরে আবার তাকে তারা নিয়ে গেলেন, ওরা বাচ্চা মানুষ, আবার তারা নিয়ে গেছে। তাহলে দেখা যাচ্ছে যে সেই সময় এই যে মেয়ের ওখানে দাঁড়ায় আছে তাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে না। এটার কারণ হচ্ছে যে তাদের এই সেন্স অফ রেসপন্সিবিলিটি ছিল না। আমি আই শুড সে যে ইয়েস, রাইটস অ্যান্ড ডিউটিজ এ দুটো কিন্তু পাশাপাশি অবস্থান করে। তো ডিউটিজ যদি সম্পন্ন হয়, কিছু অধিকার আদায়ের ব্যাপার আছে, যেমন রাষ্ট্র যদি অধিকার না দিতে চায় তাহলে তার কাছ থেকে তা আদায় করেই নেওয়া উচিত। রাষ্ট্রের জ্ঞান দেবে কে? কিন্তু ব্যক্তি পর্যায়ে যদি হয়, মানে স্বামী যদি জানতো যে স্ত্রীকে সম্মান করতে বলেছেন আল্লাহ তাআলা এবং তার প্রতি যদি অবিচার করা হয় তাহলে কিয়ামতের দিন আমাকে জবাবদিহি করতে হবে। স্বামী যদি জানতো যে স্ত্রী যদি কিয়ামতের দিন আমার পক্ষে সাক্ষী দেয় যে আমার স্বামী ভালো লোক ছিলেন, তাহলে আমাকে জান্নাতে দেওয়া হবে, আর যদি সাক্ষী দেয় যে সে ভালো ছিল না, তাহলে আমি হাজার ইবাদত বন্দেগী করেও জান্নাতে যেতে পারবো না। আমি ঘুরে তাহলে আপনার কিশোরী স্বাস্থ্যসেবায় চলে আসছি। আচ্ছা, ঠিক এই আছে। যে রিপ্রোডাক্টিভ এবং সেক্সুয়াল হেলথের বিষয়টা আছে, সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে মেয়ে যদি বিবাহিত না হয় তাহলে তার যে অধিকার আছে এই স্বাস্থ্য বিষয়ক জিনিসগুলো জানার ব্যাপারে কিংবা ওভারঅল সেক্সুয়ালিটি বিষয়ে জানার জন্য, সেক্ষেত্রে ধর্মের এই যে আপত্তি, আমি জানি আপনি বলছেন ধার্মিকের আপত্তি, ধর্মের নয়, তারপরও আমি বলবো যে আমরা দেখি এটা সবসময় খুব একটা সম্ভব হয় না। এবং আপনি জানেন এর সাথে গভীরভাবে জড়িত আছে এইচআইভি এবং এইডস এর বিষয়টি। এখন আমরা এইডস এর যুগে বসবাস করছি, সুতরাং এই শিক্ষাটা অত্যন্ত জরুরি একটি কিশোর এবং কিশোরীর জন্য, বিশেষ করে বিয়ের পূর্বেই জানাটা জরুরি। তো সেক্ষেত্রে আপনারা কাজ করছেন আমি জানি, আপনি কি দেখতে পান আপনি যখন গ্রামে বা অন্যান্য প্রত্যন্ত অঞ্চলে, শহরের কথা বলবো না, মানুষের অ্যাকসেপ্টেবিলিটি কি তৈরি হয়েছে? আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা খুবই ভালো 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 লক্ষণ, যে আমরা এই যে কাজ করতে গিয়ে আমরা খোঁজাখুঁজি করছিলাম যে সে বাধাটা কোন জায়গা থেকে কিভাবে আসে। আসলে আমাদের খোঁজাখুঁজি করার উদ্দেশ্য হলো যে আমরাও তো এই টুপি দাড়িওয়ালা মানুষ, তো এই টুপি দাড়িওয়ালা মানুষে যদি আসে তার সাথে একটু মোকাবেলা করা যাবে, কোথায় সে পেলো। কারণ আমরা দেখেছি সেক্স এডুকেশন ইজ দেয়ার ইন ইসলাম। একেবারে ছোটবেলায় যখন পড়ানো হয় তখন বলা হয় এটাকে হায়েজ, যেটাকে আমরা যে সাইকেল বলি, নেফাস মানে বাচ্চা হওয়ার পরে যে ইয়েটা হয়, সিক্রেশনটা হয় দীর্ঘদিন পর্যন্ত, এটাকে নেফাস বলে। এই এডুকেশনটা একদম ফ্রম ভেরি বিগিনিং মাদ্রাসাতে দেওয়া হয়, কিন্তু এটা ইট ইজ সেড যে না, এটা সেক্স এডুকেশন ইসলামে নাই, বা এই কথা বলতে গেলেই খুব আপত্তি তোলা হয়। অথচ ইসলামের সেক্স এডুকেশন আছে, এবং সেখানে পাক নাপাকের প্রশ্ন যেখানে আছে, পাক নাকের আপনি অজু কোন সময় অজু করতে হবে, কোন সময় গোসল ফরজ হবে, এগুলো কিন্তু অল সেক্স এডুকেশন রিলেটেড জিনিস। সুতরাং সেগুলো আছে। আমরা এই কাজ করতে গিয়ে এটাও লক্ষ্য করেছি, যেমন একটা মহিলা, একজন স্বামী সে যথেচ্ছ বিচরণ করছে অথবা বাইরে গেল, সে কোনো না কোনোভাবে এইচআইভি এইডস এর মানে এইচআইভি পেয়ে গেল, মানে সে অ্যাফেক্টেড হয়ে গেল, হ্যাঁ, হয়ে যাওয়ার পরে সে তার স্ত্রীকে সেভ করার জন্য তার কোনো চিন্তা আছে এটা বোঝা যায় না। এখন এই দুইজনের ভিতরে স্ত্রী তাকে ঠেকাতে পারছে না, সে ফোর্সিবলি স্ত্রীকে হয়তো এই ভাইরাসে আক্রান্ত করিয়ে দিল। এখানে ডিসক্রিমিনেশনের শিকার
মহিলারা হচ্ছে এবং আপনি undoubtedly যদি হচ্ছে। মানে লক্ষ্য করেন বাংলাদেশে এখন যে কয়টি এইচআইভি পজিটিভ কেস আছে অধিকাংশ মহিলাই তার স্বামীর Yes, কাছ থেকে অধিকাংশই পেয়েছে। মহিলা। এবং অধিকাংশ স্বামীর কাছ মহিলার প্রথম যৌনসঙ্গী হচ্ছে তার স্বামী। জি, সুতরাং সেক্ষেত্রে আমাদের মেয়েদের এই এই জন্য বিষয়গুলো আমরা জানা এটা আরো জরুরি। আমরা করছি এই কাজটি আমরা মোটিভেশনাল একটা কাজ করছি। আমরা একটা খুতবা গাইড ডেভেলপ করেছি, 12টি খুতবা। দিস ইজ ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, আই থিংক অল ওভার দি ওয়ার্ল্ড দিস সর্ট অফ খুতবা সেটা গাইড নিয়ে আপনারা কাদের কাছে যান? আমরা দিচ্ছি এইভাবে যে যারা নাকি এই যে যারা মানে স্টিগমা ডিসক্রিমিনেশন যেটাকে বলা হয়, এইটা মেইনলি ছড়ানো হচ্ছিল এইভাবে, এটা রিলিজিয়াস গ্রুপ থেকে এইভাবে বলা হচ্ছিল, আননোয়িংলি বলা হচ্ছিল যে এরা অভিশপ্ত, যার হয়েছে তার দেশ থেকে তাড়াও, কারণ ও গুনার কাজ করছে। কিন্তু সে জানে না যে ব্লাড ট্রান্সমিশনের দ্বারাও এটা হতে পারে, অথবা সে যদি অন্যভাবেও পেয়ে থাকে, সে যদি সেক্স আউটসাইড ম্যারেজ করার কারণেও যদি হয়ে থাকে, তারপরেও সে যখন রোগী হয়ে যায় তার প্রতি মানুষ তো শেষ, তো মানুষ তাকে সেবা করতে হবে, তাকে করতে হবে। ইসলাম তার প্রতি এটা বলে। সহানুভূতি। কিন্তু এটা না দেখিয়ে বলো যে ওকে তাড়াও, এই কথা বলা হচ্ছিল। তো আমরা মেজর ওলামা যারা আছেন এবং বড় বড় মসজিদের ইমাম যারা আছেন এই কেন্দ্রীয়ভাবে এবং ডিভিশনাল হেডকোয়ার্টার্স এবং সাম ডিস্ট্রিক্টস যেখানে বেশি বেশি এইচআইভি এইডস এর প্রাদুর্ভাব আছে, ওইসব ইমামদেরকে আমরা উইথ দি হেল্প অফ এফএইচআই, ফ্যামিলি হেলথ ইন্টারন্যাশনাল, এটা ইউএসএইড বেসড অর্গানাইজেশন, তারা এবং আমরা, আমাদের নাম হচ্ছে মাক্কা মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি অ্যাডভান্সমেন্ট, আর একটা হলো এসএমসি সোশ্যাল মার্কেটিং কোম্পানি, আর একটা হচ্ছে আরটিএম ইন্টারন্যাশনাল। আরটিএম ইন্টারন্যাশনাল হচ্ছে তাদের কাজ হচ্ছে মানে ক্যাপাসিটি বিল্ডিং করা, তারা রিসার্চ, ট্রেনিং অ্যান্ড ম্যানেজমেন্ট এটার উপরে ক্যাপাসিটি বিল্ডিং করে। এই 4 জনের একটা আছে, মানে পার্টনারশিপ আছে, এদের নাম হলো ব্যাপ। আমরা ওই ব্যাপের সদস্য, 4 সদস্যের এক সদস্য, বাংলাদেশ এইডস প্রোগ্রাম। আচ্ছা, আপনি কয়েকটি কথা বলেছেন, একটা কথা আপা আপনি আমি এই বলেছেন, কথাটা একটু শেষ করি। তো এই খুতবা গাইড আমরা ডেভেলপ করে, আপনি জিজ্ঞেস করেছিলেন দিচ্ছেন কাদেরকে, ওই ইমামদেরকে আমরা ট্রেনিং দিই। ইন দি মিন টাইম আমরা 2000 ইমামকে ট্রেন করেছি বাসা বাসা, এবং এই ইমাম সাহেবদেরকে একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম আমরা করি ডে লং, এবং ওই খুতবা উপরে তাদেরকে আমরা এইচআইভি এইডস কি, এটা কিভাবে ছড়ায়, কিভাবে ছড়ায় না, প্রতিকারের উপায় কি, এগুলোর উপরে বক্তব্য। সেই সাথে এই খুতবাটা দিয়ে আমরা আমাদের মনিটরিং সিস্টেমও আমাদের আছে, যে তারা আবার ওই খুতবা দিচ্ছেন কিনা সেইটা তারা মান্থলি একটা মিটিং করবে, সেখানে একটা রিপোর্ট দেবেন যে আজকে তিনি এই খুতবাটা দিয়েছিলেন, কোন খুতবা দিয়েছিলেন, কি বলেছিলেন, এবং পরবর্তী মাসে কি বলবেন। মানে পান, ভাতা পান এই যে খুতবা দেওয়ার জন্য, এই কাজের জন্য? না না, খুতবা দেওয়ার জন্য কিন্তু ভাতা পান না। আমি আসলে আমাদের আজকের আলোচনার বিষয় যাই। মেয়েদের স্বাধীনতার প্রশ্নে যৌন স্বাধীনতার বিষয়টা ওতপ্রোতভাবে জড়িত। আপনি কি মনে করেন এই প্রোগ্রামের মাধ্যমে বা যে কোনো প্রোগ্রামের মাধ্যমে আমাদের দেশের মেয়েদের এই স্বাধীনতা বা এই যে অধিকারের কথা আমরা বলি, যে যৌন অনুভূতি প্রকাশের অধিকার, যে কোনো যৌন অনুভূতি রাখবার অধিকার, এবং আমরা জানি আজকে সারাদিন মেয়ের প্রতি মেয়ের ভালোবাসারও একটা অধিকার আছে পৃথিবীতে, এই বিষয়টি বাংলাদেশে গ্রহণযোগ্য হবে বলে আপনি মনে করেন? সব নির্ভর করে যে গ্রহণযোগ্যতার পেছনে কোনো কাজ করা হচ্ছে কিনা। একটা জিনিসকে, নতুন জিনিস বা একটা জিনিস যতদিন ধরে একেবারে বলা হয়নি, কথা হয়নি, লোকের সামনে আনা হয়নি, সেটা যদি আনতে হয় তাহলে তার পেছনে কাজ করতে হবে। সেই বিষয়টি আমি ওনাকে এই প্রশ্নটাই করতে চেয়েছিলাম। উনি বলেছিলেন, তুমি তাকে প্রশ্ন করেছিলেন ওনাকে, যে এই যে যৌন অনুভূতি ছেলে এবং মেয়ে যারা, আমি আমার প্রশ্ন ওনার কাছে, যে আপনি বলেছিলেন যে একটা মানে কিছু ভ্রান্ত ধারণা ছড়াচ্ছে এবং রিলিজিয়াস গ্রুপে, তাহলে না জানার কারণে, এবং সেই রিলিজিয়াস গ্রুপ প্রায়ই আমরা দেখি যে নারী স্বাধীনতার বিরুদ্ধে, নারী অধিকারের বিরুদ্ধে অনেক বেশি সোচ্চার। হ্যাঁ, এখন এই নারী অধিকারের বিরুদ্ধে যখন যারা সোচ্চার হচ্ছে, আপনার কথাকে আমি ধরি, না এখনো আছে, সেইটা আপনাকে আমি আপনাকে আমি আপনার কাছে আমার প্রশ্ন, সেইটা বন্ধ করার জন্য আপনি বা আপনার দল কি করেছেন বা করতে পারেন, বা আপনারা কতটুকু এগিয়ে যেতে পারেন? কারণ এইটা আমাদের নারী অধিকারের জন্য এটা আমাদের খুবই দরকার। যত যাই হোক, যদি এইরকম একটা আপনার প্রতিক্রিয়া বন্ধ না করা যায় তাহলে কখনোই হবে না, এটাকে আমাদের বন্ধ করতেই হবে। কারণ আমরা দেখি যে আমাদের এই যে নারী উন্নয়ন নীতি যেটা 97-এ আমরা পেয়েছিলাম, সেইটা মাঝখানে একটা ডিসলোকেশন
2004-এ এসে সেটা থেমে গিয়েছিল এবং সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল, সেখানেও কিন্তু এই ধরনের একটা আপনার ইনিশিয়েটিভ ম্যাডাম, ছিল। এবং এটা হওয়ার পরে সুতরাং- গতকাল আমরা হ্যাঁ, দেখেছি যে গতকালও ওলামায়েরা দেখেছি আবার সমাবেশ বন্ধ করেছেন ছিল। এবং কিসের? হুমকি কোন দিয়েছেন ব্যাপারে? এই 2000 মানে নারী জাতীয় নারী উন্নয়ন। মিটিং এ। হ্যাঁ, তো সমস্ত এইখানে আমি পত্রিকায় আপনার কাছে এসেছে। আমার প্রশ্ন, না, না। আমি দেখেছি আপনি যে কথাগুলো আজকে বলেছেন আমরা তাতে অনেক অনুপ্রাণিত হয়েছি। জি। আপনি নারী অধিকারের কথা বলেছেন, নারী মানুষের কথা বলেছেন, নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্য নাই বলেছেন, এবং আপনি বলেছেন রিলিজিয়াস গ্রুপ ভ্রান্ত ধারণা ছড়াচ্ছে। না। এই জন্য আপনার কাছে আমাদের আবেদন আমার যে বাড়ি যাওয়ার আপনার একটা দল সুযোগ কিভাবে- রাখেন অন্তত নিরাপদে। ব্যাপারটা হচ্ছে যে ঘটনা, মানে তারা কিন্তু দে আর ভেরি ফিউ ইন নাম্বার এবং দে আর নট ফ্যাক্টর। তারা কিন্তু অনেক আমি ড্যামেজ বলি- করতে But they are পারে। making the আপা, headlines. আপনি তো বরং ওভারলুক করাই ভালো, কারণ কেউ, আপনি চলেন আমার সাথে কালকে সারা বাংলাদেশে, কোন জায়গায় কে এসে আপনার বাধা দেয় দেখেন, there is none. আপনাকে protection নিয়ে যাচ্ছি, কিন্তু আপনি তো শুধুমাত্র protection থাকবেন না। না, আপনি যদি পজিটিভ কথা বলেন, আলেমদের কাছে যদি যান, সমস্ত আলেম এক বাক্যে বলবে যে প্রথম কথা হচ্ছে ইসলাম নারীকে মায়ের আসনে যেখানে মর্যাদা দেয়। না, আমরা আমরা মানুষের মানুষ আসন হতে চাই। চাই। আমরা শুধু মা না, আমরা মানুষের এত আসন তাড়াতাড়ি চাই। রিয়েক্ট করেন কেন? আচ্ছা। ব্যাপারটা হলো কি যে যখন তারা মা হিসেবে দেখে, হোয়াট ইসলাম সেজ, আমি তাই দেখছি। আপনারা যা চান সেটা ঠিক আছে, মানে মা হিসেবে যদি দেখে ইসলাম, তখন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার আগে তোমার মা, তোমার মা, তোমার মা। এখানেও কিন্তু একটা পুরুষ আছে, সেটা হলো বাপ। হ্যাঁ, এই দুইজনের exactly, আমরা মোকাবেলা মানুষ এই তো জন্য। এই হিসেবে দেখেছে না, তারা তো আপনারা চান না, তাহলে নারী দিবস পালন করেন কেন? নারী দিবস পালন করে এই কারণে যে আমরা পিছিয়ে আপনারা আছি, মানুষ সেজন্য দিবস পালন পিছিয়ে করবেন। আছি, অনেক এই এখানে তো, equity-র এই ব্যাপার পিছিয়ে আছে। আছেন বলেই আমি কথাটা বললাম। আমি এখানে আরেকটা একটা কথা বলি, কথা আপা, বলি, I'm একটা not কথা বলি। against you. ঠিক আছে, ঠিক আছে। I'm not against you. আমি আরেকটা কথা বলি, এই যে উনি যেটা জিজ্ঞেস করেছেন বা আপনি যেটা জিজ্ঞেস করেছেন, এই কথাটি এখন আপনি যান মসজিদে মসজিদে, পরিবর্তন অনেক হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। ইয়েস, দেয়ার ওয়াজ এ টাইম এই ধরনের কথা লোকেরা বলতো। আমরা এখন মিডিয়াতে বলছি না আপা, হ্যাঁ, মিডিয়াতে প্রতিনিয়ত বলছি, অনেক বলা এইভাবে বলছি, না, এটা সত্যি। এবং অনেক দূর হয়ে যাচ্ছে এখন, অসুবিধাগুলো দূর হয়ে যাচ্ছে। আমি আমার এখানে মনে হয় মুনা অনুষ্ঠানের just শেষে চলে একটা কথা এসেছি। বলতে চাই, সেটা হচ্ছে ছোট্ট মানে করে। আপা জানেন সবাই, আপনারা যে কথাটা খুব হচ্ছে মানে ন্যায্যতার প্রশ্ন, যেটা মানে এই ব্যাপারটা এরকম একটা উদাহরণ দিয়ে বলা যেতে পারে যে একজন গর্ভবতী মা এবং একজন তার স্বামী, এটা কিন্তু ইকুয়ালিটির প্রশ্ন না। যখন না। গর্ভবতী মা, তার ইকুইটির প্রশ্ন, Equity তার একটু প্রশ্ন। বেশি দরকার। Yes, yes. আমি আমাদের এখন যেটা সেই বুঝতে অবস্থা। পারছি, আজকে আমাদের উপস্থিত অতিথিরা অনেক আপনি কিছু সব জানালেন। বলছেন না। আমি আবারও আপনাদের equity আমন্ত্রণ হচ্ছে তার জানাবো উৎসব কাবেরী, খেতে হবে। আমাদেরকে আসলে একটু থামতে হচ্ছে আচ্ছা। যেহেতু আমাদের সময় অল্প হয়ে এসেছে। আমি আবার আপনাদের আমন্ত্রণ জানাবো। ইনশাআল্লাহ। চমৎকার আলোচনা হয়েছে এবং আমরা এখানে আজকে শেষ করি। আপনাদের অনেক ধন্যবাদ। সুধী দর্শক, আপনারা চমৎকার একটা আলোচনা শুনছিলেন। সময় স্বল্পতার জন্য আমাদের এখানেই থামতে হচ্ছে।